উন্মুক্ত প্রতিযোগিতা, ওই যে ওপেন টেন্ডার, এবং ওপেন টেন্ডার কিন্তু আপনার হাততালি দেন কিন্তু কেউ এটা পছন্দ করেন না। আমাকে সবাই এসে বলেন যে আমি অনেক জাতির অনেক ক্ষতি করছি। ওই যে কতগুলো 50টার মতো কি সোলার প্রজেক্ট দেওয়া ছিল, তো ওগুলো আমি কিছুই করিনি, আমি জাস্ট খালি ইয়ে থেকে ওই যে আলোচনা থেকে আমি উন্মুক্ত প্রতিযোগিতা নিয়ে আসছি। আমি $4 বিলিয়ন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করছি, বিভিন্ন জায়গায় অভিযোগ এসছে। তো ওই জন্য উন্মুক্ত প্রতিযোগিতা সবাই হাততালি দেয় কিন্তু কেউ এটা পছন্দ করে না, কারণ বুঝতে পারেন। তো ওই জন্য আমরা এগুলোকে সব উন্মুক্ত করে দিয়েছি। আমাদের এখানে জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সব কিছুই হবে। তো এরপরে এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম কাজ ছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্মুক্ত করে দেওয়া। উন্মুক্ত করে দেওয়া কীভাবে? যে আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, তো আমরা বলছি যে না, এখন আর আমরা এইসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না, আমরা যা কিছু করব একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব। এবং উন্মুক্ত প্রতিযোগিতা কিন্তু কেউ পছন্দ করেন না। আপনারা হাততালি দিচ্ছেন, কেউ কিন্তু পছন্দ করেন না। সবাই এসে আমাকে বলে স্যার এইটা একটু দেখবেন। শুধু এটা না, আমি মানে এমন সব কোয়ার্টার থেকে বলা হয় যে মানে এটা আমি তাদের অনেকের নামও উল্লেখ করতে পারি না। তো আমরা এটাকে উন্মুক্ত প্রতিযোগিতা করে দিচ্ছি, এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুফলটা আপনার ব্যবসা হিসেবে বুঝতে হবে। আপনারা জানেন বিপিসি সম্পর্কে অনেক কথা হয়েছে। বিপিসি তেল আমদানি করে, ক্রুড অয়েল আমদানি করে, রিফাইন্ড অয়েল আমদানি করে। তো সেখানে একটা শর্ত ছিল, এবং এই প্রতিযোগিতা কিভাবে বন্ধ করা হয়, ওই যে একটা স্পেসিফিকেশন এমনভাবে লেখা হয় যে কয়েকজন মাত্র নির্দিষ্ট লোক এটাতে পার্টিসিপেট করতে পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তো ওখানে একটা ইয়ে ছিল যে বিপিসিকে তেল সরবরাহ করতে হলে একটা রিফাইনারির ওনারশিপ লাগবে। আপনি রিফাইনারির মালিক না হলে আপনি জ্বালানি তেল সরবরাহ করতে পারবেন না। তো আমি দেখলাম যে এটা তো কোনো প্রয়োজনীয়তা নাই, অনেকেই আছে প্রোডাকশন করেন না কিন্তু ডিস্ট্রিবিউশন করেন কিংবা সাপ্লাই করেন, এটা কেন হবে? তো তখন আমি বললাম যে না, ঠিক আছে, ওটা থাকুক, কিন্তু সাথে বলে দেন যে অন্য যে কেউ, ওখানে মনে 3 লাখ টন সাপ্লাই করছে আর ওনারশিপ রিফাইনারি ওনারশিপ ছিল। আমি বললাম যে না, ওরা যদি 5 লাখ টন যদি ইয়ে করতে পারে তাহলে কিন্তু সে জ্বালানি সরবরাহ করতে পারবে। রেজাল্টটা হলো 4টা যেখানে বিডার ছিল সেখানে 12টা বিডার হলো। এবং আপনি জানেন যে জ্বালানি তেলের মূল্য তো আর ইয়েতে নির্ধারিত হয় না, টেন্ডারে নির্ধারিত, এটা আন্তর্জাতিক ইন্ডেক্সে নির্ধারিত হয়। কিন্তু ওই যে প্রিমিয়াম 35% কমে গেল একটি মাত্র সিদ্ধান্তের কারণে, এবং সেটার পরিমাণ ছিল প্রথম যে 6 মাসের টেন্ডারে 390 কোটি টাকা। তো এরপর এটার ভিত্তিতে আবার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন হলো, সেখানে আমরা আরও 480 না কীরকম একটা টাকা সেভ করলাম। তো তাহলে আমরা মোটামুটি 6 মাসে প্রায় 750 থেকে 800 কোটি টাকা, এবং আগামী ইয়েতেও একই যেহেতু ধারা থাকবে, আমরা 1600 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের এখানে জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সব কিছুই হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে একটা লিস্ট ছিল, তালিকা, 4, 5 জন 6 জন লোক ইয়ে করে। তা আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত করার ফলে এখন সবাই আসছে, আরামকো আসছে, বিপি আসছে, শেল আসছে। আগে কিন্তু এরা এখানে ছিল না। তো আমরা করতেছি এলএনজিতেও আমরা আরও প্রতিযোগিতামূলক দাম পাব। কয়লার ক্ষেত্রেও একই অবস্থা। এই যে আমদানিকৃত যে কয়লা আসে, কয়লাও দেখবেন যে ওই একই লোকই বারবার, একই প্রতিষ্ঠান, একই দেশের একই প্রতিষ্ঠান বারবার সরবরাহ করতে হবে। তা আমরা বলছি না, কয়লার কি বলে যে কয়লার যেটা সেটা বলছে যে স্পেসিফিকেশনটা এক করে দিয়েছি, যে কোল ভিত্তিক। সবাই বলে যে না, আমার লাল কয়লা লাগবে, সবুজ কয়লা লাগবে, নীল কয়লা লাগবে। তাই বলছি না, আমরা সব জায়গাতে কালো কয়লা ব্যবহার করব।